যে এটা নামার ওটা রাখি, এরপর থেকে আলাদা হয়ে যাবে, সামনে আবার গিয়ে এক হয়ে যাবে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা সবচেয়ে বেশি। আর বোর্ডিংয়ে জিজ্ঞেস করছিল যে আমার কি ভিসা লাগবে কিনা শ্রীলঙ্কা যেতে। মানে তাড়াহুড়ার কিছু নেই, আপনি যত রিল্যাক্সে আগাবেন, যত রিল্যাক্সে ভিজিট করবেন এসব প্লেস। এটাই প্রবাবলি সম্ভবত মানে শ্রীলঙ্কার সবচেয়ে ভিজিটেড ডেস্টিনেশন বলা হয় এটাকে। খুবই সুন্দর সিন। তো স্বাগত জানাচ্ছি সবাইকে নেপালের পোখারা থেকে আরও একবার। তো গতকাল রাতে বলছিলাম যে এই যে এখানে যাব, কিন্তু সময় নেই। আর তাছাড়া তেমনটা যাওয়ার কিছু আমি দেখতেছি না। এখান থেকে আমার রুম থেকে ভিউটা অসাধারণ, বাস্তবে দেখলে অনেক বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, পোখারা এয়ারপোর্ট। এখন ব্যাগটা গোছানো শেষ সব কিছু। তো এখন রুম থেকে বেরোচ্ছি, তো দেখা হচ্ছে একটু পর। সো ভাই, রুম থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমার হোটেল গতকালকে। তো গাড়িটা করে যাচ্ছি, বাংলা টাকায় 500-600 টাকার মতো পড়বে। গুড বাই পোখারা, গুড বাই। আর আমাকে অনেক ট্রাভেল করতে হবে আজকে, অনেক বেশি, সারাদিন সারা রাত পর্যন্ত। নেক্সট ফ্লাইট হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বোতে। কলম্বোতে যাওয়ার সময়ও আবারও ট্রানজিট আছে 5 আওয়ার্সের, সেটা হচ্ছে দিল্লিতে। তো আসলে চিপেস্ট ফ্লাই করতে গেলে একটু ট্রানজিটের এই বিষয়গুলো মানতেই হবে, কিছু করার নাই। কারণ চিপেস্ট ফ্লাই মানে হচ্ছে ট্রানজিট বেশি থাকবে, 2 স্টপ 3 স্টপও থাকতে পারে ইভেন। সো কিছুই করার নাই, আমি ওখানে গিয়ে পৌঁছাবো আশা করতেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রাতের শ্রীলঙ্কার টাইম রাত 1-1:30টার দিকে পৌঁছাবো, অথবা 2টার দিকে। তো রাত 2টার দিকে আবারও ওই যে নেপালের মতো অবস্থা হবে, হয়তো বা এয়ারপোর্টে অপেক্ষা করবো, কিংবা কোনো একটা ডিসিশন নিয়ে নিব। তো দেখা যাক, চলতে চলতে দেখি কি করা যায়। সাথেই থাকেন এই পর্যন্ত। ইমিগ্রেশনটা হয়ে গেল, জাস্ট বোর্ডিংয়ে জিজ্ঞেস করছিল যে আমার কি ভিসা লাগবে কিনা শ্রীলঙ্কা যেতে। অনারেবল কিনা জিজ্ঞেস করছি, তো আমি সাথে সাথে বলে দিলাম অনারেবল। যদিও আমি একটা ইতিএ নিয়েছিলাম আগেই, ইতিএ নিয়েছি, মানে এটা হচ্ছে এটা একটা ভিসার মতোই। কিন্তু এখন আমি যেহেতু না বলে ফেলছি একবার, সেজন্য আমি আর কিছু বলতেছি না। ওরা অনেক কনফিউজ হয়ে গেছে, 2-3 জনকে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ ঠিক আছে অনারেবল বাংলাদেশের জন্য। তো ওরা কনফিউজ ছিল। তো ইমিগ্রেশন একটু টেনশন ছিলাম যে ইতিএ দেখাইতে বললে। তো ইমিগ্রেশনে তো ডাইরেক্ট কিছুই বললো না, বললো যে ঠিক আছে, হ্যাঁ কলম্বো যাচ্ছেন, বাংলাদেশ যাচ্ছেন না, যে না। তো তখন ডাইরেক্ট দিয়ে দিল সিলটিল মেরে, এই সব কিছু একেবারে পাসপোর্টে দিয়ে দিল। তো ভাই, এটা এমন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে ওয়াইফাইটাও ফ্রি নেই, আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছি। একটা জরুরি কাজ ছিল, সেটাও করতে পারতেছি না দিল্লি যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট। আমার সিরিয়াল ধরতে হবে, যত বুঝতেছি। যেটা হচ্ছে যে বক্সের মধ্য দিয়ে ঢোকাচ্ছে যাত্রীদেরকে, আবার একবার চেক করতেছে। ইন্ডিয়ার ব্যাপার স্যাপার, এয়ার ইন্ডিয়া স্পেশালি চেক করতেছে। এটা সম্ভবত এয়ার ইন্ডিয়ার মাধ্যমে করা বিষয়টা। So bhai, welcome to Colombo from Sri Lanka, country number 17. স্বাগতম জানাচ্ছি আবার কলম্বো থেকে। তো ইমিগ্রেশনের কথা বললে, ইমিগ্রেশনটা ছিল স্মুথ। এদিকটা একটু অন্ধকার মনে হচ্ছে। ইমিগ্রেশনটা স্মুথ ছিল, জাস্ট পাসপোর্টটা দিছি, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ বলে সিটলি মেরে দিল। তেমনটা কোনো ঝামেলা ছিল না। ইতিহাসটা দেখানো লাগানো, নিশ্চয়ই ওদের কাছে এন্ট্রি আছে এই জন্য।
এখানে দেখা যাচ্ছে ওরা ট্যাক্সি এর জন্য ডাকতেছে, ট্যাক্সি নেওয়ার জন্য। তো এই যে গেটটাই হচ্ছে আবার এক্সিট। একটা সিম নিয়ে নিলাম $5 দিয়ে, যেটা হচ্ছে 15 GB 1 সপ্তাহের জন্য। তো ওইটা এনাফ। এখানে বাইরেও সিমটা বিক্রি করে, এয়ারটেলও আছে, ওই যে দেখাচ্ছে এয়ারটেল। তো এটিএম থেকে টাকা তুললাম, এটা হচ্ছে 500 আর 5000 সবগুলো। এখানকার 100 টাকায় বাংলাদেশের হচ্ছে 34 টাকা 50 পয়সা সামথিং। আর যদি এখানকার 10,000 হয় তাহলে বাংলাদেশে 3400-500 এরকম সামথিং। তো এটা হচ্ছে এয়ারপোর্টের, কলম্বো এয়ারপোর্টের বাইরের সাইড। বেশিরভাগ মানুষ কলম্বো সিটিতে আসে অনেকে, কিন্তু কলম্বো সিটিতে আসলে অ্যাকচুয়ালি দেখার তেমন একটা কিছু নেই, জাস্ট লোকাল মার্কেটটা ঘোরা। ওইটা আমি লাস্টে রাখছি। প্রথমে সিগিরি চলে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি সোজা। জানি না আমার কথাগুলো হয়তো ছোটো, যেহেতু একটু টায়ার্ড সেই জন্য। আশা করি বোঝা যাচ্ছে। শ্রীলঙ্কা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ এশিয়ার একটা আইল্যান্ড কান্ট্রি। সবাই অনেক টায়ার্ড, যেহেতু আমি আরও অনেক ইনফরমেশন জানার অনেক কিছু আছে। শ্রীলঙ্কা আসলে মানে এক্সপ্লোর করার জন্য অনেক 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 সুন্দর একটা জায়গা। এদের এয়ারপোর্ট সিস্টেম সব কিছু আমার ভালো লাগছে। আর এখানকার সম্পর্কে যে ক্রাইসিস যেগুলো শুনছি আমরা, এগুলো আসলে এখন নাই। এগুলো প্র্যাকটিক্যালি হয়তো বা তেমন একটা কিছু দেখতেছি না এখানে, আরও এক্সপ্লোর করার পর বলতে পারবো। তো এখন কথা হচ্ছে খুবই টায়ার্ড বিদে এখন একটু রেস্ট নিব, একটা ঘুম দিব ছোটোখাটো। তাছাড়া আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। তো সেই জন্য আগে একটু রেস্ট নিই, একটু ঘুম দিই গাড়িতে। এখান থেকে 150 কিলোমিটারের মতো। তো ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে সিগিরি ডাইরেক্ট 150 কিলো, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তো এই 3 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 1 ঘন্টা আমি একটু ঘুমাই, তাহলে কিছুটা ভালো লাগবে, সাথে থাকে না। একটা ঘুম দিলাম, সে একটা ঘুম। কোল্ড কিং কোকোনাট। এয়ারপোর্টে এসে কিছুই খাই নাই, ব্যাগের মধ্যে পানি ছিল, আগের পানি খাইছিলাম। সো প্রথম কোকোনাট দিয়ে শুরু। হালকা লিয়ে আছে। তো এখানকার ডাবগুলো আসলে মিষ্টি আছে, মানে কালার যেরকম। তো এইখানে সম্ভবত সবগুলো এরকমই, আমি যে কয়েকটা দোকান দেখলাম। তো ঘুম যথেষ্ট দিছি গাড়ির মধ্যে, হয়তো বা যার ঘুম দেওয়ার কারণে কিছু সিনারি মিস করছি। সিনারি বলতে সবগুলো এরকম গ্রাম্য পরিবেশ, সুন্দর ছিল। তো দেখতে পারলে আর একটু ভালো লাগতো আপনাদেরকে দেখাতে পারলে। তো দেখা যাক, আরও সামনে অনেকগুলো সিন বাকি আছে, দেখবো। তো এসে গেছি, পুরো একটা গ্রামের পরিবেশ, গ্রামেই থাকবো। আশেপাশে দেখাই, তো পাখি ডাকতেছে, পাখি আছে আশেপাশে। আমি পাখি দেখতেছিলাম, বাট আওয়াজ শুনতেছি। একটা বিড়াল দেখতেছি শুধুমাত্র, এই যে একটা বিড়াল। ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে বাকিটা ইতিহাস বলবো। সিগিরিতে চলে আসছি ডাইরেক্ট। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বেরোইছি। এখন যাচ্ছি সিগিরি যেটা পর্বত, ওখানে উঠবো, উপর একদম টপে যাব। তো শ্রীলঙ্কার আসলে ইতিহাস বলতে গেলে, শ্রীলঙ্কার ইতিহাস অনেক রকমই ছিল, অনেকে শাসন করছে। একসময় আরব কান্ট্রি শ্রীলঙ্কাকে শাসন করতো, যে বন্দর হিসেবে ইউজ করতো সেই সময়। পরবর্তীতে পর্তুগাল এসে সেটা দখল নিয়ে নেয় এবং প্রায় অনেক বছর শাসন করে, এবং তারা ওই ক্যান্ডিটাকে রাজধানী বানাই ফেলছিল। তো পরবর্তীতে শ্রীলঙ্কা যখন ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে, মানে ব্রিটিশ থেকে, তো এখানে মাঝখানে একটা ব্যাপার ছিল। পর্তুগালের পরে আবার শাসন করে হচ্ছে ব্রিটিশ, যদিও তখন ব্রিটিশ অবশ্য ইন্ডিয়াকেও শাসন করতো একসাথে, যেহেতু পাশাপাশি। তো
ইন্ডিয়া যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে, ঠিক তার 1 বছর পরে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে, যেটা ছিল 1948 সালে 4 ফেব্রুয়ারি। তো যার কারণে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস হচ্ছে 4 ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার জাতীয় পশু হচ্ছে মানে সিংহ, যার কারণে ওদের পতাকার মধ্যে খেয়াল করে দেখবেন একটা সিংহ ছবি আছে। শ্রীলঙ্কার মোট জনসংখ্যা হচ্ছে মাত্র 2,10,20,000 এরকম, সম্ভবত একটু বাড়ছে, আমি শিওর দেখতে হবে এই মুহূর্তে আপডেটটা। এখানে বেশিরভাগ সংখ্যায় হচ্ছে বৌদ্ধ 70%, আর বাকি 30%-এর মধ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান আছে। এখানে একটা বিষয় হচ্ছে যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সবচেয়ে বেশি, আর প্রায় 95%-এর মধ্যে এদের হচ্ছে শিক্ষার হার, এরা শিক্ষিত বেশি। আর বিশ্বের প্রথম যে নারী প্রধানমন্ত্রী ছিল সেটা হচ্ছে শ্রীলঙ্কা থেকেই, ওনার নাম ছিল শ্রীমাবো বন্দরনায়েক, যার কারণে শ্রীলঙ্কার কলম্বোর যে এয়ারপোর্ট ওইটার নাম হচ্ছে বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এদের মূলত 3টা ভাষা ইউজ করে, সিংহা, তামিল এবং ইংলিশ। তবে সিংহা এবং তামিল হচ্ছে এদের জাতীয় ভাষা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে শিগগিরি যাওয়ার পথ, যেটা সোজা দিকে উপর উঠে যাবে সম্ভবত। এখানে অনেকে বেড়াতে আসছে, আমার পিছনে একটা স্কুল গ্রুপ আসছে, সম্ভবত এরা পিকনিক আসছে। তো এখানে আবার টিকিট সিস্টেম আছে, আমাকে আগে টিকিট করতে হবে, তো টিকিটটা করে তারপর যাবো। টিকিট হ্যাঁ, সরি, বাংলাদেশ। সিগিরের টিকিট করে ফেললাম। এখানে ভাবছিলাম যে আমি $30, তো এখানে কিছু ব্যবসা আছে, সার্ক কান্ট্রি, নন সার্ক কান্ট্রি। সার্ক কান্ট্রির জন্য হচ্ছে দ্যাট মিনস আমাদের যে কান্ট্রিগুলো আছে ওগুলোর জন্য হচ্ছে $15, আর যেগুলো নন সার্ক কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, নন সার্ক কান্ট্রি যেগুলো, ওগুলোর জন্য হচ্ছে $30। What do you think, sir? I come with you, explain in the Sigiri story. Need a guide? Better go with guide. You go alone, lot of things missing, no? How much will it take for the guide? $20. $20. Yes, very hard. So I know the most of things actually by the Google. So many people come to visit Sigiri today, holiday. I come with you and secret way all the way up, climbing up and come down today minimum. এখানে বিভিন্ন ডাইরেকশনগুলো দেওয়া আছে, কোন দিকে অফিস, কোন দিকে ক্যাফেটেরিয়া, সিগিরিয়া সামিট। 905 মিটার, 240 মিটার। এখানে দেওয়া আছে সিগিরিয়া সামিট হচ্ছে 950 মিটার, তার মানে 1 কিলোমিটার সামনে হাঁটতে হবে। তো ডাইরেকশন দেওয়া আছে। তো আমরা যে সিগিরিয়াতে যেটা যাচ্ছি, যে উপরে দেখা যাচ্ছে এটা একটা রক, আসলে মানে পাথর আর কি। তো এটা শ্রীলঙ্কার একটা সেন্ট্রাল প্রভিন্সের ডাম্বুলা যে সিটিটা আছে, এটা সেন্ট্রালে অবস্থিত। তো এটার অনেকগুলো হিস্টোরি আছে, আর যেতে যেতে বলতেছি। আমি অবশ্য সামনের দিকে তাকাচ্ছি, সেই জন্য একটু সময় নিচ্ছি সব কিছুতে। তো আগে কয়েকটা ছবি তুলে নিই এখান থেকে। এই যে আশা করি দেখতেছেন আপনারা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে এটাই হচ্ছে মূলত রকটা আর কি। তো এটা একটা অ্যানসিয়ান রক বলে এটাকে। এখান থেকে ভিউটা অন্যরকম দেখাচ্ছে। ওখানে উপরে অনেকগুলো মানুষ আছে। ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ইউনেস্কোর একটা অংশ, মানে ইউনেস্কো এটাকে সত্যায়িত করছে, মানে 8 ওয়ান্ডার্সের মধ্যে। তো এটাকে ইউনেস্কোর মাধ্যমে এখন বর্তমান তত্ত্বাবধান করা হয়। কাসায়াপ্পা নামের একজন প্রিন্স কিং এই ফোর্টটা তৈরি করছিল, প্রায় 200 মিটার উপরে, একদম রকের উপরে, একদম টপের মধ্যে। আমরা ওখানে গেলে আরও দেখাবো জিনিসটা। সো এটা আরেকটা জিনিস মিন করে যে তখন যে অ্যানসিয়ান যুগটা যে কত উন্নত ছিল, ওই জিনিসটাও এই সিগিরিয়াটা মিন করে। তো আমরা আস্তে আস্তে দিকে যাই। তো এটা আসলে ইউনেস্কো হেরিটেজ, এটার 8 ওয়ান্ডার্সের মধ্যে যেহেতু দিছে, তো এখানে ইউনেস্কো এটা অনেক কিছু এখন তত্ত্বাবধান করে। এটা এই জিনিসটা রিভিল করে যে তখন অ্যানসিয়ান যুগটা কতটা টেকনোলজিক্যাল ছিল, তখন কতটা আধুনিক ছিল,
এই জিনিসটা কিন্তু এই সিগেরিয়াটা ওখানে গেলে বুঝতে পারবো। ওখানে যতটুকু মনে হচ্ছে মানে আমি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, কিছু ছবি দেখছিলাম গুগলের, ওখানে একটা শহরের মতো ছোটোখাটো করে তখন বানাইছিল, মানে একটা সিংহাসনের মতো তখন রাজা বানানোর চেষ্টা করছিল, মানে একটা কমপ্লেক্স সিটি আর কি, কমপ্লেক্স সিটির মতো করছিল এটাকে। তো এটাই প্রবাবলি সম্ভবত মানে শ্রীলঙ্কার সবচেয়ে ভিজিটেড ডেস্টিনেশন বলা হয় এটাকে। তো এখন শ্রীগিরিতে উপরের দিকে যাচ্ছি, এরকম স্টেপস প্রায় 1200-র উপরে স্টেপস আছে, ছোটোখাটো একটা ট্রেকিংয়ের মতো হয়ে যাবে। তো এগুলো হচ্ছে যে পাথরগুলা, এগুলো হচ্ছে যে এটা আসলে এটাকে লায়ন রকও বলা হয়, অথবা রক অফ লায়ন মাউন্টেনও বলে এখানকার লোকাররা। তো এটা অ্যাকচুয়ালি মূলত উৎপন্ন হয়েছে সম্ভবত, মানে ধারণা করা হচ্ছে প্রায় 200 মিলিয়ন বছর আগের একটা, মানে কি বলে এটাকে, মানে অ্যাক্টিভ একটা ভলকানো থেকে পরবর্তীতে এই শ্রীগিরিয়ার সৃষ্টি। 1831 সালে জোনাথন ফোরবে নামক একজন আর্মি এটা আবারও 1831 সালে আবিষ্কার করে। এই সাইডটা একটু দেখাই, এটা সবগুলো এগুলো হচ্ছে গ্রানাইট পাথর। এই যে উপরে দেখা যাচ্ছে, ওই যে একদম টপে যাইতে হবে, প্রায় 1200 স্টেপসের মতো করে উঠতে হবে। তো যারা হাইকিং পছন্দ করে মোটামুটি একটা ছোটোখাটো হাইকিংয়ের মতো হয়ে যাবে। কেয়ারফুল উঠতে হবে, কেন সিঁড়িগুলোর ধাপগুলা খুবই ছোট, যেমন আমি দেখাচ্ছি। ওদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা বাইরে অনেক ছোট, প্রতিটা স্টেপে কেয়ারফুলি যেতে হবে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইভেন ওঠাটা যতটা সহজ, নামার সময় একটু ডিফিকাল্ট হবে মনে হচ্ছে, তো একটু সতর্ক থাকতে হবে। আমি দেখে দেখে যাচ্ছি, প্রত্যেকের নিচের দিকে একটু দেখাই, যে পাথর, সবগুলো পাথর, ওদিকেও সিঁড়ি আছে। পাঁচটা 30 পর্যন্ত লাস্ট টাইম দেওয়া আছে, মানে এক্সিট এদিকেই হবে। এই যে পাথরের ভিতরে আছে বিশাল একটা পাথর। হ্যালো, হাউ আর ইউ? হাই। এখানে একটা বসি। দুই 4 মিনিট রেস্ট নিলাম, আবারও সামনের দিকে আগাচ্ছি। তো নর্মালি এখানকার ভিজিটের সময় হচ্ছে, বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। ওই টাইমে ওয়েদারটা ওয়ার্ম থাকে, বাট এই টাইমে রেইনি সিজন থাকে সম্ভবত। এই রেইনি সিজনটা একটু রিস্ক, তো কারণ যেহেতু স্টেপস উঠতে হয় উপরের দিকে। তো এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতেছি মজার, যেটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। তবে এইসব প্লেসগুলো মূলত আমার কাছে মনে হয় যে মানে তাড়াহুড়ার কিছু নেই, আপনি যত রিল্যাক্সে আগাবেন, যত রিল্যাক্সে ভিজিট করবেন এসব প্লেস, আস্তে আস্তে দেখে দেখে চারিদিকে, তত বেশি ফিল নিতে পারবেন, মজা লাগবে। কারণ দেখার অনেক কিছু বাকি আছে এখনো। দেখেন এটাই হচ্ছে মূল সিংহাসন, মানে শ্রীগিরির যেটা সিংহাসন, যেটা কাসাইপ্পা নামে যে দখল করছিল আর কি, মানে যার আন্ডারে ছিল। এই যে দুই পাশে সিংহের দুইটা পা দেখা যাচ্ছে। তো কাসাইপ্পাকে নিয়ে নাকি অনেক কন্ট্রোভার্সি ছিল, তো এটা অনেক বড় একটা হিস্ট্রি, তো ওইটাতে আমি যাচ্ছি না।
তো এটা হচ্ছে যে কাসাইপ্পা দখলের আগে প্রথমে বুদ্ধিস্টের দখলে ছিল। তো কাসাইপ্পা এসে পুরাটা দখল করে নেয়, মানে ও মনে করছিল যে এখানে একটা সেফটি হিসেবে সিংহাসন তৈরি করবে। সেফটি বলতে শত্রুদের আক্রমণ থেকে রক্ষার জন্য, শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য ওইটা দখল করে নিচ্ছে। কারণ ও দেখতেছিল যে এখান থেকে পুরো সিরিতে যারা শত্রু আশেপাশে আসবে সবাইকে দেখতে পারবে এখান থেকে। তো ওই জন্য ওইটা দখল করে নিয়েছিল। ওর মারা যাওয়ার পরে আবারও বুদ্ধিস্টরা দখল করে নিয়েছে 1414 সেঞ্চুরিতে। তো তখন এর পরবর্তীতে আর এটা আবিষ্কার হয় নাই, এটা আবিষ্কার হয়েছে লাস্ট ব্রিটিশ ওই যে মেজর আর্মির মাধ্যমে, যেটা 1831 সালে। পরবর্তীতে আবার ওই জিনিসটার টোটাল হিস্ট্রিটা আবিষ্কার হয়। তো চলেন উপরে যাওয়া যাক, আরও কিছু ওখান থেকে দেখবো পুরো সিটিটাকে। ওই পাশেও আরও ভিউ আছে। আচ্ছা, আমি উপর থেকে গেলে ওখানে আরও একটা গিরি দেখাচ্ছে, মানে উঁচু, ওইটাও দেখাবো। এই যে যত উপর উঠতেছি আরো অনেকগুলো গিরি দেখতেছি, পাহাড় আরো অনেকগুলো দেখাচ্ছে চারিদিকে। আশপাশ থাকলে ভয় লাগতেছে। সিঁড়িগুলো রডগুলো ওয়েল্ডিং করে বানাইছে, এই যে রডগুলো, আর নিচে গার্ডার দিয়ে ইউজ করছে। এভাবে দেখলে ভয় লাগবে। সো আমি সামনের দিকে উঠতে থাকি আস্তে আস্তে। এখানে দুই ভাগ করে দিছে, একটা নামার একটা ওঠার। চলে আসছি টপে। আই থিঙ্ক একটা গাছের নিচে গিয়ে দাঁড়াইতে হবে। এই যে কুকুর আছে এখানে, খাবার নিয়ে কারাগারি করতেছে কুকুর আর বানর। ওখানে আরো অনেকগুলো পাহাড় আছে। আসলে হাইকিং করার জন্য অনেক বেস্ট একটা জায়গা। আপনার জুতাগুলো ঠিক থাকতে হবে, উল্টা পাল্টা জুতো হলে অ্যাক্সিডেন্ট সম্ভাবনা অনেক বেশি। ওই রকটা একটু জুম দিয়ে দেখাবো, ওখানে কারা আছে। এটা একটা পুকুরের মতো, মানে এখানে পানি জমা থাকতো। এখান থেকে নিচের আশেপাশে যে বিভিন্ন বাগান, তারপরে হচ্ছে যে মানে ফলমূল তখন যেগুলো হয়তো আর কি এখানে আশেপাশে, ওগুলোর পানির ব্যবস্থা হতো এখান থেকে। তো হচ্ছে রকটা এটাই, আর উপরে যা দেখতেছেন ওগুলো সব বানাইছিল এখানে থাকার জন্য। যে জায়গাটাতে নামতে হবে পুরোটা। তো কিছু অংশ পর্যন্ত যে এটা নামার ওটার আর কি, এরপর থেকে আলাদা হয়ে যাবে, সামনে আবার গিয়ে এক হয়ে যাবে। তো যেখানে আলাদা নাই ওই জায়গাটা একটু প্রবলেম মনে হয়, স্লিপ করতে পারে। মিরর ওয়াল, মানে এখানে একটা মিরর ওয়াল আছে। জানি না মিরর ওয়ালটা আসলে কি।
তো এটা নিয়ে ছোট একটা হিস্ট্রি আছে ওর বাবার সাথে, মাসাই আপ্পার ফাদারের সাথে। দিস ইজ দ্য মিরর ওয়াল, এটাই মিরর ওয়াল, বাট এখানে মিরর তো আমি দেখতে পাচ্ছি না। পুরোটাই বলতেছে যে কি মিরর ওয়াল, এই যে পুরোটা এটা কিন্তু তখনকার ওয়াল, এটা পরবর্তী করছে এমন না বিষয়টা। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখবো পরে দেখি তারপর বুঝতে পারবো। এখানে ইনফরমেশনগুলো দিছে, লেখাটা পরে বুঝলাম যে তেমন কিছুই না, জাস্ট এই ওয়ালটা হাইলি পলিশ করছিল লাইক এ মিরর। দিস ওয়াল ইজ আর্কিটেকচারাল অ্যান্ড অলসো অফ লিটারারি ইম্পর্টেন্ট অফ ইটস গ্রাভিটি। সো এটা মূলত হচ্ছে যে মানে এত বেশি ভালো করে পলিশ করছিল, অনেক কিছু দেখা যায় না আমরা পলিশ করতে করতে ওইটা আয়নার মতো চকচক করে, বলি না কথাটা, লাইক দিস। এটা পলিশ করতে করতে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছিল, তো যার কারণেই এটা মিরর ওয়াল নামে তখন নাম দিছিল আর কি। এখন একটা পেঁচানো সিঁড়ি ধরবো, সিঁড়িটা তখনকারই। তো বেকার মনে হচ্ছে এই সিঁড়িতে নামাটা বেটার ছিল, ঘুরে আবার নামা হইতে দিয়ে তেমন কিছু দেখার নাই, জাস্ট একটা রোলিং করা। মানুষ স্লো যাচ্ছে, এই যে কিছু ছবি টবি আঁকছে, তখনকার ছবি, ওগুলো তখনই আঁকছে। দ্যাট মিনস এখান থেকে অনেক কিছু বোঝা যায় তখন কেমন ছিল মানুষগুলো, ওদেরই আঁকা, নিশ্চয় ওদের মতো চেহারা করে আঁকছে। একটা জিনিস দেখতেছি, ইতিহাস ঘাটলে পুরো ইতিহাসের মধ্যেই সব জায়গায় মানে এই যে আর্ট বিষয়টা ছিল, সব কিছু আর্টের মাধ্যমে ওরা রাখতো। ছবি তোলা নিষেধ, বাট আমি ভিডিও করতেছি। এই মুহূর্তে এখানে দেখানো কিছু নেই, সামনে কিছু দেখলে তখন আবার ক্যামেরা অন করতেছি। সেই এরিয়া খতম হচ্ছে, একটু পর সেই এরিয়া তোর খতম হচ্ছে, বাট মিউজিয়ামে ঢুকি নেই তখন। How much? 800. 500 rupees possible? Here tourist place, that's why I'm giving you 500. 500. I buy 600. I buy 600. I sell ভাই it. এখানে দুইটা মিলে 300 800 টাকা per চাইতেছে। piece. হ্যাঁ, I buy 300 per piece. তো উনি নাকি 300 টাকা করে কিনছে, তো আমি 300 টাকা 600 টাকা হইলে বাংলাদেশে 300 টাকা হয়তো দুইটা মিলে 800, মানে বাংলাদেশে 300, তো খারাপ না, তবে সো ইটস নট পসিবল। 800 give. So 600 not possible, 600. Because I buy 600. No, I don't have profit. Okay, give me. পরের কাম আগে সেরে ফেললাম, ম্যাগনেট নিয়ে নিলাম। এগুলো আবার নিতে মনে থাকে না, অনেক সময় ঝামেলা পড়ে যায়, দাম বেশি দিয়ে নিতে হইতে পারে, আরও নিব, কম দামও পাইতে পারে।